তাহলে দেখ প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছি না, আমরা অ্যালিল, জিন, ডমিনেন্ট, রিসেসিভ, এই সব জিনোটাইপ ফিনোটাইপ এগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা যেটা মেইনলি পড়বো সেটা হচ্ছে গ্যামেট ফর্মেশন। গ্যামেট ফর্মেশন তো যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই গ্যামেট ফর্মেশন কোথা থেকে হয়, বা গ্যামেট দুটোই তো আমরা জানি যে গ্যামেট দুটোই, একটা হচ্ছে স্পার্ম আর ওভাম। তো এই গ্যামেটগুলো কোথা থেকে আসে না, স্পার্মের একটা মাদার সেল আছে, যেমন স্পার্মাটোগোনিয়াম, তোরা আগের সেমে পড়েছিস। স্পার্মাটোগোনিয়াম একটা স্পার্মের মাদার সেল, থার্ড সেমে ছিল মনে আছে, স্পার্মাটোজেনেসিস। আবার উগোনিয়াম আছে, যেটা কিনা ওভামের মাদার সেল। তো এই উগোনিয়াম এবং স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্ম এবং ওভাম তৈরি হয়। তাহলে এইগুলো নর্মাল বডি সেল, এগুলো ডিপ্লয়েড নর্মাল বডি সেল। এইগুলো থেকে স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস পদ্ধতিতে, স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে স্পার্ম বা স্পার্মাটোজোয়া, আর উজেনেসিস পদ্ধতিতে ওভাম বা কি বলতো ওভাম তৈরি হয়, বা ওভাম বা এগ তৈরি হয়, যেগুলো কি হয় না হ্যাপ্লয়েড, যেগুলো হয় হ্যাপ্লয়েড। তো এই মাঝখানে তাহলে অবশ্যই কিছু মিওসিস এবং কিছু মাইটোসিস সেল ডিভিশন থাকে। তো মেইনলি এখানে ইম্পর্টেন্ট কোনটা না, মিওসিস। একটা মিওসিস সেল ডিভিশন অবশ্যই এখানে থাকবে। তাহলে মিওসিস সেল ডিভিশন তোরা সেকেন্ড সেমে পড়েছিস, আমি একটু মনে করিয়ে দিই যে মিওসিসে জাস্ট কি হয় ব্যাপারটা। দেখ মিওসিস ধরে নে যে এই সেলটা হচ্ছে 2n সমান 4 বা 2, ধর 2n সমান 2, মানে কি এক জোড়া ক্রোমোজোম আছে বা এক জোড়া ডিএনএ, যে এটা ধর ডিএনএ আছে, একটা ডিএনএ আর একটা ডিএনএ হলো। তো কি হয় না, মিওসিসের যে প্রোফেজ দশা, প্রোফেজ, সেই প্রোফেজের 5টা উপদশা থাকে, সাবস্টেজ, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াগোনিসিস, এগুলো পড়েছিস। সেখানে কি হয় না, মেইনলি যে প্যাকিটিন উপদশা, সেই প্যাকিটিন উপদশায় কি হয় না, এদের মধ্যে খন্ডাংশের বিনিময় ঘটে, এদের মধ্যে খন্ডাংশের বিনিময় ঘটে। অর্থাৎ ডিএনএ গুলোর মধ্যে এই সেমিস্টারে তোদের আছে সিলেবাসে কি বলতো এই রিকম্বিনেশন। তো ডিএনএ গুলোর মধ্যে আমি যদি একটা কালো একটা রেড কালারে আঁকি, মনে কর একটা রেড কালার করে দিলাম, তাহলে দেখবো কিনা এদের মধ্যে কি হয় না, খন্ডাংশের বিনিময় ঘটে। একটা ডিএনএ এর সাথে আর একটা ডিএনএ এইভাবে অ্যাটাচড হয়, তারপরে এরা পরস্পর পৃথক হয়। তারপরে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এটার সাথে সামান্য পরিমাণ রেড মিশ্রিত হয়ে গেছে, আবার এটা রেডটার সাথে কিছুটা পরিমাণ ব্ল্যাক মিশ্রিত হয়ে গেছে। তো এই ঘটনাটা বলা হয় কিনা রিকম্বিনেশন। কি বললাম, এই ঘটনাটাকে বলা হয় রিকম্বিনেশন। এই রিকম্বিনেশনের ফলে কিনা কিছু জিন বা কিছু অ্যালিলের আদান প্রদান হয়, সেটা আমরা দেখব একটু পরে কিভাবে হয়। তো জাস্ট মিওসিস ওয়ানের ক্ষেত্রে কি না ক্রসিং ওভার হয়, তার একটা ইম্পর্টেন্ট ফেনোমেনন হচ্ছে কিনা ক্রসিং ওভার, যেটা মেইনলি প্যাকেটিন উপদশায় হয়, প্যাকেটিনে ক্রসিং ওভার হয়। এরপরে ফার্স্ট যে ঘটনা সেটা কিনা এই হোমোলোগাস ক্রোমোজোম, এই যে দুটো ছিল 2n=2, মানে কি এইটা একটা ক্রোমোজোম, এটা তার হোমোলোগাস ক্রোমোজোম, এরা দুজন অবশ্যই হোমোলোগাস পেয়ার। একটা পেয়ার জাস্ট এখানে আছে, আমাদের যেমন 23 পেয়ার থাকে, এখানে জাস্ট একটা পেয়ার আছে কোনো একটা অর্গানিজম মনে হয়। তো তাদের মধ্যে ক্রসিং ওভার হলো, তারপর যখন মিওসিস 1 হয়, অর্থাৎ মিওসিস 1 এ যখন মেটাফেজ হয়, মেটাফেজ 1, তখন কিনা হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ এই দুটো ক্রোমোজোম পরস্পর পৃথক হয়ে যায়। এরা কি না ক্রোমোজোম ফর্ম করে, তারপর এরা দুটো সেলে দুদিকে চলে আসে, পৃথক হতে থাকে, একটা এইদিকে আর একটা এদিকে পৃথক হতে থাকে। এবং একসময় দেখবো কেমন দুটো সেল হয়ে যায়, দুটো সেল, একটাতে একটা ডিএনএ আর একটাতে আরেকটা। তো তাহলে মিওসিস 1 এর মেইন ঘটনাটা কি হলো না, মেইন ঘটনাটি যেটা ঘটলো সেটা হচ্ছে কি না সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম। সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, দেখ দুটো হোমোলোগাস যে ক্রোমোজোম সেপারেট হয়ে দুটো সেলে চলে গেল।
সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এইটি হচ্ছে মিওসিস ওয়ানে হয়। আর মিওসিস টুটা কি মাইটোসিসের মতোই। তাহলে তোদের একটু আমি এখানে মিওসিসের সেল সাইকেল এবং হিসাবটা একটু দেখাই, যে ব্যাপারটা কিভাবে গ্যামেট ফরমেশন হয়। ধর এই একটা সেল, যার মধ্যে দুটো ডিএনএ মানে দুটো ক্রোমোজোম আছে। এরা যখন G1 থেকে, এরা তো শুরু করলে G1 থেকে, যদি G1 সেলের G1 স্টেজে দেখি, তাহলে এরা একসময় তো সিনথেসিস ফেজে এসে তখন কি রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশনের মাধ্যমে কিনা একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হলো। এরপরে ও যখন G2 তে গেল, নেক্সট আমরা যদি ছবিটা G2 তে দেখি, তাহলে দেখবো কি না ওই সেলটার মধ্যে ডিএনএ কন্টেন্টটা কি না ডবল হয়ে গেছে, ডিএনএ কন্টেন্টটা ডবল হয়েছে। কিরকম ভাবে না, এই একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ তৈরি হয়েছে। এই একটা ডিএনএ এরও একটা কপি তৈরি হয়েছে আলাদা করে, বোঝা গেল? তাহলে এইটা G2 তে দেখবো। এরপরে ওর হবে কিনা মিওসিস 1, এরপরে ওর হবে মিওসিস 1। এরপরে ওর হবে মিওসিস 1। তো মিওসিস 1 এ কি হয় না হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন। তাহলে মিওসিস 1 এর মধ্যে কি মেটাফেজ 1 হবে, তাহলে অ্যানাফেজ 1 হবে। দেখ নরমালি কি হয় না, যখন একটা ক্রোমোজোম তার যখন দুটো সিঙ্গেল যখন থাকে তখন এরকম থাকে, যখনই ওর সাথে একটা এক্সট্রা ডিএনএ সিনথেসিস হলো তখন কি ওর ছবিটা হয়ে গেলো এরকম, মেটাফেজ ক্রোমোজোম এরকম দেখতে হয়, ডবল থাকে। তো এই দুটো স্ট্র্যান্ডের মাঝখানে, এই যে দুটো স্ট্র্যান্ড, এই দুটো বা দুটো যে আর্ম, এগুলোর মাঝখানে একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে কোহেসিন। কি বললাম? কোহেসিন। তোরা সেল বায়োলজি নিশ্চয়ই পড়েছিস, সেল পড়ার সময় কি বলে আমাদের সেল সাইকেল। তো এখানে কোহেসিন থাকে। মাইটোসিসের সময় কি হয় না, অ্যানাফেজের সময় অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স এপিসি তৈরি হলে এপিসি কি করে না সিকিউরিন বলে একটা প্রোটিনকে ডিগ্রেড করে। নরমালি সিকিউরিন সেপারেজের সাথে বাইন্ড করে থাকে, সেপারেজ একটা এনজাইম। তাহলে এপিসি কি করে সিকিউরিনকে নষ্ট করে দেয়, তাহলে সেপারেজ ফ্রি হয়ে যায়। এই সেপারেজ কি করে না কোহেসিনকে নষ্ট করে। তাহলে কোহেসিনকে নষ্ট করলে দুটো আর্ম কি আলাদা হয়ে যাবে, এটা মাইটোসিসে নরমালি হয়। এখন দেখ মিওসিসের ক্ষেত্রে কি না, মিওসিসের ক্ষেত্রে তাহলে কোহেসিন প্রোটিনগুলো আমি যদি গ্রিন কালারে দেখাই, তাহলে কোহেসিন প্রোটিনগুলো কোথায় আছে না এইখানে, এখানে আছে। আবার এখানে আছে কোহেসিন, দুটো আর্মের মাঝখানে ক্রোমোজোম। তো মিওসিস 1 এ আমরা কি দেখলাম না সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেপারেট হয়। তাহলে এখানে নিশ্চয়ই কোহেসিন ডিগ্রেডেশনের কোনো দরকার নেই, কিন্তু একটু দরকার হয়। কেন না, আমরা দেখবো যদি ক্রসিং ওভার হয়ে যায় তখন কিনা, তখন যখন দুটো ক্রোমাটিড পরপর ওভারল্যাপ করে, দুটো ক্রোমাটিড যখন পরস্পর ওভারল্যাপ করে, দেখাচ্ছি জাস্ট ধর এই একটা ক্রোমোজোমের আর্ম, এর সাথে অন্য একটা ক্রোমোজোমের আর্ম এরকম ভাবে ক্রসিং ওভার করলো, তখন এইখানটাতে কিছু কোহেসিন প্রোটিন অ্যাটাচড হয়ে থেকে যায়, এই জায়গাতে কিছু কোহেসিন প্রোটিন কাজ করে যেটা ওকে ধরে রাখে। একে ব্রেকডাউন করার জন্য কোহেসিন ডিগ্রেডেশন মিওসিসও হয়, মিওসিসও এখানে কোহেসিন ডিগ্রেডেশন দরকার হয়। বোঝা গেল? তাছাড়া কোহেসিন ডিগ্রেডেশনটা মেইনলি মাইটোসিসের ব্যাপার। দুটো আর্মকে যখন ছাড়ানো হবে, দুটো ক্রোমাটিডকে, এই একটা ক্রোমোজোমের যে ডবল যখন ক্রোমোজোম বা ডবল কন্ডিশন আছে তখন এক একটা কি বলে ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিডকে যখন আলাদা করা হবে তখন কোহেসিন ডিগ্রেডেশনের ব্যাপার থাকে। কিন্তু কি বললাম না, যেহেতু ক্রসিং ওভারের সময় দুটো ক্রোমাটিড এরকম ভাবে ওভারল্যাপ করে যায়, সেই কারণে কি হয় না এদের মাঝখানে যে কোহেসিনটা ডেভেলপ করে সেই কোহেসিনটাকে নষ্ট করার দরকার হয়। তাই ক্রসিং ওভারটা কার সাথে কার হয় না, এই
রেড ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের সাথে ব্ল্যাক ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, অর্থাৎ এই যে দুটো রেড ক্রোমাটিড এটা সেম ক্রোমোজোমের, এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর একটা রেডের সাথে একটা ব্ল্যাক সিস্টার নয়, এটা হচ্ছে নন সিস্টার। বোঝা গেল? কারণ কিনা অরিজিনটা দুটোর কিন্তু আলাদা। দেখ প্রথম দিনে আমি বললাম এই যে মনে কর একটা সেল, আমাদের একটা সেল যদি হয়, এখানে যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম, দুটোই ধর এক নম্বর ক্রোমোজোম, একটা এক নম্বর ক্রোমোজোম, এই একটা এক নম্বর ক্রোমোজোম, এই দুটোর উৎস বা অরিজিন কি একই? না, একটা এসছে বাবার কাছ থেকে, একটা এসছে মায়ের কাছ থেকে। যেটা বাবার কাছ থেকে এসছে তাকে বলা হয় প্যাটার্নাল ক্রোমোজোম, যেটা স্পার্মের মাধ্যমে এসছে। আর একটা হচ্ছে ম্যাটার্নাল ক্রোমোজোম, যেটা মায়ের কাছ থেকে ওভামের মাধ্যমে এসছে। তাহলে এই যে দুটো ক্রোমোজোম, এই এই যে অর্গানিজমটা দুটো ক্রোমোজোম মনে করে, এই যে দুটো ক্রোমোজোম, এরাও তো এই যে দুটো, একটা রেড একটা ব্ল্যাক, এরা পরস্পর হোমোলোগাস, কিন্তু এরা একটা হচ্ছে প্যাটার্নাল, অর্থাৎ ওই অর্গানিজম যখন তৈরি হয়েছে তখন বাবার কাছ থেকে এসেছে, একটা হলো ম্যাটার্নাল, যেটা যখন তৈরি হয়েছে তখন মায়ের কাছ থেকে এসেছে। তাহলে প্যাটার্নাল আর ম্যাটার্নাল যেহেতু দুটো আলাদা ক্রোমোজোম, তাহলে নিশ্চয়ই রেড ক্রোমোজোম আর ব্ল্যাক ক্রোমোজোম দুটোর অরিজিন আলাদা, তাই এরা পরস্পর নন সিস্টার। আর একটা রেড ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের সাথে আরেকটা ক্রোমাটিড, দুজনকে একজনের থেকে আরেকজন তৈরি হলো, অর্থাৎ অরিজিনটা সেম, সেজন্য ওরা হচ্ছে সিস্টার। তাহলে সবসময় যে আমাদের ক্রসিং ওভারটা কার সাথে, মানে এই দুটো নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভারটা সবসময় হয়, দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বা দুটো নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভারটা হয়। তাহলে এইবারে আমরা এখানটা একটু দেখি যে ওই সিকোয়েন্স সেপারেট ব্যাপারটা একটু লিখে রাখ, আমি মুছলাম। নেক্সট আমরা যদি ব্যাপারটা দেখি যে কি হয়, তাহলে এখানে তাহলে দুজনের মধ্যে এখানে ক্রসিং ওভার হবে। তারপরে তাহলে এইটা হচ্ছে কি না, এইটা হলো কি G1, এটা হলো কি না G2 এস এর পরে, G1 আর G2 হলো এস এর পরে। নেক্সট আমরা দেখবো কিনা মিউসিস 1 যখন হয় তখন কি না জাস্ট হোমোলোগাস ক্রোমোজোম গুলো দুদিকে সেপারেট হয়ে যায়, অর্থাৎ আমরা মিউসিস 1 এর পর যে দুটো সেল পাবো সেটা কি পাবো না, একটাই দেখবো যে প্যাটার্নাল ক্রোমোজোমটা গেছে, আর একটাই দেখবো কি না ম্যাটার্নাল ক্রোমোজোমটা গেছে। এরপর মিওসিস 2 হলে কি হবে না, এই যে প্যাটার্নাল ক্রোমোজোমটা, এর যে দুটো ক্রোমাটিড যেটা ডবল হয়েছিল এই স্পেজে, সেই দুটো ক্রোমাটিড একটা এদিকে একটা ওইদিকে যাবে, আবার এটাও তাই। তাহলে যখন শুরু হয় তখন কি ছিল না, এটা ছিল 2n এবং ডিএনএ কন্টেন্ট ছিল 2c। যখন এস এর পরে 2n এ থাকলো দুটো সেটেই, কিন্তু ক্রোমোজোম ডিএনএ কন্টেন্টটা ডবল হয়ে গেছে, অর্থাৎ 4c হয়ে গেছে। যখন সেপারেট হলো তখন কি n2c করে হলো মিওসিস 1 এ, এটা মিওসিস 1। আর মিওসিস 2 তে কি হয়ে গেল না nc। বোঝা গেল? মিওসিস 1 এ হয়ে গেল কি nc। তাহলে এটা নরমাল মিওসিস সেল ডিভিশন, আমরা অলরেডি আগেই পড়েছি, বা তোরা আগের সেমিস্টার অলরেডি পড়েছিস নরমাল মিওসিস সেল ডিভিশন, এটা মেকানিজম। তো দ্য গ্যামেট ফরমেশন, তাহলে এইগুলো একটা একটা গ্যামেট হলো, এগুলো একটা একটা গ্যামেট, এগুলো হচ্ছে গ্যামেট। তাহলে এরপর আমরা অ্যালিলে যাই, অ্যালিলের সাথে গ্যামেট তৈরির রিলেশন গুলো দেখি কিভাবে হয়। ধর একটা সেল, এর মধ্যে দুটো ক্রোমোজোম আছে, হোমোলোগাস ক্রোমোজোম একটা আর এই একটা। এর এখানে ধর এই জিন আছে, তাহলে এর এখানে কি থাকবে, এই জিনেই থাকবে। এর এখানে ধর বি জিন আছে, তাহলে এখানে কি জিন থাকবে না, বি জিনেই থাকবে। এটা একটা হতে পারে। আবার এটা হোমোজাইগাস কন্ডিশন। আবার হেটেরোজাইগাস কন্ডিশন কি হতে পারে না, এই একটা ধর ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, এর এখানে এ আছে তাহলে এখানে স্মল এ থাকতে পারে, এর এখানে বি আছে তাহলে এখানে স্মল বি থাকতে পারে। এগুলো আমরা আগের দিন ক্লাসে দেখলাম যে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে গ্যামেট ফরমেশনের সময় কি হবে না, জাস্ট এখান থেকে গ্যামেট কি হবে, এটা দুদিকে সরে গেল, এই দিকে একটা দুটো গ্যামেট হয়ে গেল, একটা হয়ে গেল কিনা এ বি,
আর একটা হবে কি এখানে এ বি। এইখানে যখন গ্যামেট তৈরি হবে তখন কি না এটা জাস্ট সরে গেল এদিকে, দুদিকে দুটো হয়ে গেল, একটা হলো এ ক্যাপিটাল বি আর একটা হলো কি না এ স্মল বি, তাই তো? তাহলে এইভাবে কিন্তু গ্যামেট তৈরি হয়। তাহলে এগুলো সব হলো গ্যামেটস, এটা হলো সব গ্যামেটস। এরপর আসি একটা কনসেপ্টে যে প্যাটার্নাল এবং মেটার্নাল ক্রোমোজোম কনসেপ্ট। দেখ গ্যামেট কত রকম ভাবে হতে পারে, কত রকম গ্যামেট হতে পারে। আমি এখানে দেখলাম যে কোনো কিছু করলাম না, জাস্ট ক্রসিং ওভার কিছু করলাম না, যে এই দুটো গ্যামেট জাস্ট দুদিকে দুটো ক্রোমোজোম সরিয়ে দুটো গ্যামেট হলো। তো একটা সেলের মধ্যে তো, আর একটা হিউম্যান সেলের মধ্যে যদি ধরি, একটা হিউম্যান সেলের মধ্যে তো আর দুটো ক্রোমোজোম থাকে বা একটা পেয়ার ক্রোমোজোম থাকে এমন নয়। তো সেই কারণে অনেক ক্রোমোজোম থাকে, সেই কারণে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক গ্যামেট তৈরি হয়। কেমন ধর, আমি ধরে নিচ্ছি যে একটা সেল যার মধ্যে 2n সমান 8, মানে 4 পেয়ার ক্রোমোজোম আছে বা 4 পেয়ার ডিএনএ আছে। তো এখন এই সেলটা যদি এটা সেল হয়, তাহলে সেলের মধ্যে যে 8টা ডিএনএ আছে, আমি দুদিকে দুটো করে 8টা আঁকছি, ধর 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4। তাহলে এই 4টা, তাহলে এইদিকে এখানে কি না দুটো সেট আছে, এই দিকে সেটটা আমি ধরে নিচ্ছি কি না এটা প্যাটার্নাল, বাবার কাছ থেকে পেয়েছো প্যাটার্নাল, আর এই দিকেরটাও পেয়েছে মায়ের কাছ থেকে, অর্থাৎ ম্যাটার্নাল। তাহলে আমরা যদি নাম্বারিং করে দিই, এটা 1, এটা 1, এটা 2, এটা 2, এটা 3, এটা 3, এটা 4, এটা 4। তাহলে যখন গ্যামেট গঠন হবে, যখন গ্যামেট গঠনের সময় যখন অ্যারেঞ্জমেন্টটা হয়, আমি সব তখন এমনটা কোনো মানে নেই যে সবসময় প্যাটার্নাল গুলো একদিকে বা ম্যাটার্নাল গুলো একদিকে যাবে, যেমন ভাবে খুশি কিন্তু অ্যারেঞ্জ হতে পারে। এইখানেই গ্যামেটিক ডাইভার্সিটি, যে এত রকমের যে গ্যামেট হয় সেটার একটা মেইন কারণ হচ্ছে এইখানে, যে এই যে ক্রোমোজোম গুলো প্যাটার্নাল এবং ম্যাটার্নাল ক্রোমোজোম গুলো যখন সাইন্যাপসিস হয়, সেই লেপটোডিন জাইগোটিনে যখন সাইন্যাপসিস হয় বা যখন মেটাফেজের সময় যখন ওরা অ্যারেঞ্জড হয়, তখন এমনটা নয় যে সাইন্যাপসিসের সময় নয়, যখন মেটাফেজের সময় যখন অ্যারেঞ্জড হয় তখন এমনটা নয় যে সব একদিকে প্যাটার্নাল ক্রোমোজোম গুলো একদিকে ম্যাটার্নাল ক্রোমোজোম গুলো থাকবে, এমনটা কিন্তু নয়। যেখানে যে যেদিকে খুশি, অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এরকম হতেই পারে যে 1 নম্বর ক্রোমোজোমটার প্যাটার্নালটা এইদিকে, 2 নম্বর ক্রোমোজোমের প্যাটার্নালটা এইদিকে, 3 নম্বরের প্যাটার্নালটা এইদিকে, ম্যাটার্নাল আর 4 নম্বরের প্যাটার্নালটা এইদিকে, এরকম অ্যারেঞ্জ হতে পারে। ম্যাটার্নালের ক্ষেত্রে 1 নম্বরটা তাহলে এইদিকে, আর 2 নম্বর 3 নম্বর গুলো এইদিকে, 4 নম্বরটা এইদিকে, এইটাও কিন্তু অ্যারেঞ্জ হতে পারে। এখন দেখ, আমরা এর সাথে যদি অ্যালিল গুলোকে বসাই, ধর একটা হেটেরোজাইগোট ইন্ডিভিজুয়াল ছিল, এটা অ্যালিল গুলোকে বসাচ্ছি, এইখানে রাখলাম কাকে না ক্যাপিটাল এ, এই ক্রোমোজোমে থাকবে তাহলে স্মল এ হেটেরোজাইগোট হলে, এখানে যদি ক্যাপিটাল এ থাকে তাহলে এখানে স্মল এ, এইখানে যদি ক্যাপিটাল বি থাকে তাহলে এখানে স্মল বি, এইখানে যদি ক্যাপিটাল ডি থাকে তাহলে এখানে স্মল ডি, এখানে যদি ই থাকে তাহলে এখানে স্মল ই। এখন দেখ, এই যে অ্যারেঞ্জমেন্টটা হলো, এই অ্যারেঞ্জমেন্টটাতে কি হয়েছে, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা যদি চেঞ্জ না হয়ে যেমনটা হলো এইভাবেই যদি গ্যামেট তৈরি হয়, তাহলে দুটো গ্যামেট কি হতো না এ বি ডি ই একটা গ্যামেট, আর এখানে কি না এ বি ডি ই একটা গ্যামেট, যদি কোনো চেঞ্জ না হতো। অ্যারেঞ্জমেন্টটা যদি এইভাবেই হতো যে প্যাটার্ন গুলো একদিকে ম্যাটার্ন গুলো একদিকে, কিন্তু যদি অ্যারেঞ্জমেন্টটা এইভাবে হয়, অ্যারেঞ্জমেন্ট যদি এইভাবে হয়, তাহলে তাহলে দেখ এখন যে গ্যামেট গুলো পাবো, এইদিকে ক্যাপিটাল এ আছে, এইদিকে স্মল এ আছে, এখন এইদিকে স্মল বি চলে এসছে, এইদিকে ক্যাপিটাল বি, এইখানে স্মল ডি চলে এসছে, এখানে ক্যাপিটাল ডি, এইখানে আবার ক্যাপিটাল ই আছে, এখানে স্মল ই। ভাব এরপরে যদি ও পৃথক হয়, দুদিকে দুটো যদি সেপারেট হয়ে যায়, এদিকেটা এদিকেটা, তাহলে এদিকে কে আসলো না এ স্মল বি স্মল ডি ক্যাপিটাল ই, আর এইদিকে হলো স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ডি আর স্মল এ। তাহলে এই দুটো গ্যামেট আর এই দুটো গ্যামেট কি আলাদা হলো? এরকম ভাবে চিন্তা কর কত রকম এখানে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, কত রকম এখানে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এই 4টা জিনকে আমরা কত রকম ভাবে সাজাতে পারি, এরকমও হতে পারতো সাজানোটা।
এই সাজানোটা তো এরকমও হতে পারতো যে 3টা ব্ল্যাক এদিকে, একটা ব্ল্যাক এদিকে, বুঝেছে? তখন ক্রোমোজোম গুলা, তখন ইয়েটা কি বলতে অ্যারেঞ্জমেন্টটা আরো চেঞ্জ হয়ে যেত। তখন যে গ্যামেট গুলো পাবো সেগুলো আরো চেঞ্জ হবে। তখন কি পাবো না, এ বি ডি স্মল ই, আর স্মল এ স্মল বি স্মল ডি ক্যাপিটাল ই। বোঝা গেল? তাহলে এই 4 ধরনের ক্রোমোজোমকে আমি যত রকম ভাবে সাজাতে পারবো তত রকমের গ্যামেট তৈরি হবে। তাহলে এটা ওই সেই পারমুটেশন কম্বিনেশনের ফর্মুলা, যে 2 টু দি পাওয়ার n সংখ্যক আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। nটা হচ্ছে যেখানে কি নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে যদি n সমান 1 হয় তাহলে দুই রকম অ্যারেঞ্জমেন্ট হবে। কিরকম না আমি দেখাই, এই ধর একটা সেল, তাহলে কটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম পেয়ার আছে না, একটি। তাহলে এই এই তাহলে কটি গ্যামেট তৈরি হবে, একটি ক্রোমোজোম পেয়ার আছে। তাহলে কত রকমের গ্যামেট তৈরি হবে না, 2 রকমের, একদিকে রেড বলা, একদিকে কালো। এই একটা হবে আর এই একটা হবে, বুঝেছে? একইভাবে যদি ক্রোমোজোম সংখ্যা দুটো 4টা থাকতো, মানে 2n সমান যদি কি বলতো 2 হতো, যে দুটো ক্রোমোজোম পেয়ার আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4 রকম হবে। যদি 3 থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8 রকম হবে। যদি 4 থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 রকম হবে। এইভাবে তাহলে যতগুলো, তাহলে এই যে দেখ, এই যে যেটা প্রথমে এঁকেছিলাম, এখান থেকে কত রকমের গ্যামেট তৈরি হবে না 16 রকমের গ্যামেট তৈরি হবে, বা 16 রকমের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। অ্যারেঞ্জমেন্ট যত রকমের হবে সেই অনুযায়ী 16 রকমের গ্যামেট তৈরি হতে পারে। তাহলে এই একটা দিক গেল যে গ্যামেটের বা এই প্যাটার্নাল এবং ম্যাটার্নাল ক্রোমোজোম কেমন ভাবে মাইটোসিসের সময় অ্যারেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ডিফারেন্ট টাইপ অফ গ্যামেট তৈরি হতে পারে। যেখানে কত রকমের গ্যামেট তৈরি হবে সেটা কিনা 2 টু দি পাওয়ার n ফর্মুলায় কাজ, অর্থাৎ যত রকম ভাবে আমরা সাজাতে পারবো সেই অনুযায়ী কিন্তু নাম্বার অফ গ্যামেটস গুলো পাবো। তাহলে এইটা একটা দিক গেল যে কিভাবে বিভিন্ন রকমের গ্যামেট তৈরি হয়। নেক্সট দেখ, এই কনসেপ্টটা বাদ দিয়ে আরেকটা নেক্সট চাই। এতক্ষণ আমরা কি পড়ছিলাম না, এক একটা অ্যালিলকে ধরেছিলাম যে এক একটা অ্যালিল বা এক একটা জিন এক একটা ক্রোমোজোমে আছে, তাহলে তখন কত রকমের হতে পারে, কত রকমের অ্যারেঞ্জমেন্ট। এরপর আমরা যাব যে যদি সেম ক্রোমোজোমে থাকে জিনগুলো তাহলে তাদের ক্ষেত্রে কি হবে। তাহলে এইটার ক্ষেত্রে একটু উপরে হেডলাইন রাখবি, লিখে রাখবি যে গ্যামেট ফরমেশন অফ ডিফারেন্ট ক্রোমোজোমাল বাই ডিফারেন্ট ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট বা ডিফারেন্ট প্যাটার্নাল এন্ড ম্যাটার্নাল ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট। এতক্ষণ যেটা পড়লাম, গ্যামেট ফরমেশন বাই ডিফারেন্ট প্যাটার্নাল এন্ড ম্যাটার্নাল ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট। এরপরে যেটা পড়বো সেটা লাগ যে গ্যামেট ফরমেশন due to crossing over in case of same chromosomal genes, অর্থাৎ একই ক্রোমোজোমে যে জিনগুলো আছে তারা কি পৃথক হবে না হবে না, তারা কেমন ভাবে গ্যামেট তৈরি করবে, সেইটার ব্যাপারে আমরা এবারে দেখবো যে কেমন ভাবে তাহলে তারা ডিফারেন্ট টাইপ অফ গ্যামেট তৈরি করে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা একই ক্রোমোজোমে ধরছিলাম যে ডিফারেন্ট ক্রোমোজোমে আছে। এরপর দেখ, যদি আমরা একটা সেল নিই, তার মধ্যে ধরে নিলাম যে দুটো ক্রোমোজোম আছে, এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম। এইখানে ধর ক্যাপিটাল টি আছে, এখানে স্মল টি আছে। তাহলে কি কি গ্যামেট তৈরি হবে না, সোজা ব্যাপারে দুজন দুদিকে চলে যাবে, একটা দিকে ক্যাপিটাল টি, একদিকে স্মল টি। কিন্তু যদি এমন হয় যে একটা সেল, তার মধ্যে দুটো ক্রোমোজোম আছে, একজনের মধ্যে ক্যাপিটাল টি আছে আর ক্যাপিটাল বি আছে, একজনের মধ্যে স্মল টি আছে স্মল বি আছে, তাহলে কত রকমের গ্যামেট তৈরি হবে। দেখ, যদি কোনো ক্রসিং ওভার না হয় তখন সেইটাকে বলা হয় কিনা প্যারেন্টাল টাইপ, মানে প্যারেন্টসদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টই রয়ে গেল, কোনো ক্রসিং ওভার হলো না। তাহলে যদি ক্রসিং ওভার না হয়, অর্থাৎ এই দুটো ক্রোমোজোমের মধ্যে কোনো খন্ডাংশে বিনিময় হলো না,
তাহলে তখন যে গ্যামেট তৈরি হবে সেগুলো বলে প্যারেন্টাল টাইপ গ্যামেট। প্যারেন্টাল টাইপ গ্যামেট। এই প্যারেন্টাল টাইপ গ্যামেটগুলো কি হবে তাহলে? না, দুদিকে দুটো চলে যাবে ক্রোমোজোম, এদিকে একটা ক্রোমোজোম, এদিকে একটা ক্রোমোজোম। একটা হবে কি না স্মল টি স্মল বি, আর একটা হবে কি না ক্যাপিটাল টি ক্যাপিটাল বি। এইগুলো হয়ে গেল কিনা প্যারেন্টাল টাইপ। তাহলে এইগুলো হলো প্যারেন্টাল টাইপ, যেখানে কোনো ক্রসিং ওভার হলো না, জাস্ট হোমোলোগাস ক্রোমোজোমটা দুদিকে ভাগ হয়নি, এখানে কোনো ক্রসিং ওভার হয়নি। তাহলে এইভাবে দুটো গ্যামেট তৈরি হতে পারে। এরপর দেখ, যদি দুজনের মধ্যে ক্রসিং ওভার হয় তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে গ্যামেটটা। কিরকম না, ক্রসিং ওভার হলো মনে কর ঠিক এই জায়গাটাতে, টি আর বি এর মাঝখানে এই জায়গায় ক্রসিং ওভার হলো। তাহলে ক্রসিং ওভার হলে কি না খন্ডাংশের বিনিময়, কালো ক্রোমোজোমের কিছুটা অংশ রেড ক্রোমোজোমে যাবে, আবার রেড ক্রোমোজোমের কিছুটা অংশ কালো ক্রোমোজোমে আসবে। তাই তো? তাহলে এখন দেখ, এই উপরের পার্টে এইখানে যে ক্যাপিটাল টি ছিল আর এখানে যে স্মল টি ছিল, এর চেঞ্জ হয়ে গেল। ক্যাপিটাল টিটা চলে এসছে এখানে আর স্মল টিটা চলে এসছে এখানে। আর নিচটা যেমন ছিল তেমনি থাকলো, ক্যাপিটাল বি এখানে স্মল বি। এরপরে ওরা যদি পৃথক হয়, এরপরে যখন ওরা পৃথক হয়ে গ্যামেট তৈরি করলো, তখন এইগুলো বলা হয় ক্রসিং ওভার টাইপ গ্যামেট। ক্রসিং ওভার টাইপ গ্যামেট। ওটা ছিল প্যারেন্টাল টাইপ, এই দুটো হচ্ছে ক্রস ওভার টাইপ। এই ক্রস ওভার টাইপ। তাহলে এখন গ্যামেট গুলো কি হয়েছে, একটা দেখ কালো ক্রোমোজোম, তার সাথে একটু রেডের অংশ, বুঝলি? তাহলে এইখানে এখন চলে এসছে কি না স্মল টি ক্যাপিটাল বি আর ক্যাপিটাল টি স্মল। তাহলে এখন গ্যামেট গুলো হয়ে গেল কি না স্মল টি ক্যাপিটাল বি আর ক্যাপিটাল টি স্মল। বোঝা গেছে? এটা যদি তিনটা হতো, যদি আমরা দুটো জিনের বদলে যদি তিনটা জিন থাকতো, মনে করো যদি ছবিটা এরকম হতো, মনে করো তিনটা জিন বলা যদি হয় ক্রোমোজোম সেলটা, এরকম একটা সেল মনে কর যার মধ্যে দুটো ক্রোমোজোম আছে, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি, আর একটা মনে করো ক্যাপিটাল ডি আর স্মল ডি। এরকম যদি হয় তাহলে চিন্তা কর, বিনা ক্রসিং ওভারে হতে পারে, কোনো ক্রসিং ওভার হলো না, তাহলে কি টি বি ডি আর স্মল টি বি ডি। যদি ক্রসিং ওভারটা এদের মাঝখানে হয়, এদের দুজনের মাঝখানে, তাহলে কিনা টিটা চেঞ্জ হয়ে গেল, এখানে চলে এলো স্মল টি, এখানে চলে এলো ক্যাপিটাল টি। তখন কি হবে না ক্যাপিটাল টি এই স্মল টি ক্যাপিটাল বিডি আর ক্যাপিটাল টি স্মল বিডি। বুঝতে পেরেছিস? তাহলে যদি তিনটা দিয়ে হয় তখন আরো কিন্তু গ্যামেটের সংখ্যাটা বাড়বে। তাহলে আমরা সেটাতে একটু পরে আসছি, তিনটা দিয়ে বলতে আমি দেখাচ্ছি একটু পরে। এখন থাক, এখন এই দুটো দিয়ে দেখ, দুটো আর একটা দিয়ে, এখানে আবার একটা জিনিস দেখ, যদি মনে কর দুটো জিনই আছে, দুটো জিন আছে, সরি একটা জিনই আছে, মনে কর একটা জিন আছে, দুটো ক্রোমোজোম, প্যাটার্নাল ক্রোমোজোম ম্যাটার্নাল ক্রোমোজোম, বুঝছে? এটা তো ধর ক্যাপিটাল টি আছে, এটা তো ক্যাপিটাল টি আছে, দুটোই ধর হোমোজাইগাস। তাহলে গ্যামেট কি হবে না, এখানে ক্যাপিটাল টি, এখানেও ক্যাপিটাল টি, দুটো তো একই গ্যামেট। তাহলে নাম্বার অফ গ্যামেট বা টাইপস অফ গ্যামেট হচ্ছে 1। এইখানে টাইপস অফ গ্যামেট ছিল কি 2, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, টাইপস অফ গ্যামেট 2। এইখানে ছিল টাইপস অফ গ্যামেট 4। দেখ মনে রাখবি যে কত রকম গ্যামেট হচ্ছে, কত টাইপের গ্যামেট হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট, সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট নয়। স্পার্ম কোটি কোটি তৈরি হতে পারে, কিন্তু কত রকমের স্পার্ম তৈরি হচ্ছে সেটা আলাদা, সেটাই হচ্ছে ফ্যাক্টর, যে কত ধরনের হচ্ছে, সংখ্যায় কত হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। বোঝা গেল? এবারে গ্যামেট গঠনের একটি মেইন প্রিন্সিপাল বলছি আমি লিখে রাখ, যে যেটা মাথায় রাখলে পরে গ্যামেট গঠনটা ভুল হবে না, গ্যামেট ঠিক থাকবে। লেখ, in a gamete, in a gamete all the genes
all the genes must moves but in a single copy. All the gene must moves but in a single copy. তার মানে কি না প্রত্যেকটা গ্যামেটে প্রত্যেকটা জিনেই যাবে কিন্তু একটি করে কপিতে। প্রতিটি গ্যামেটে প্রতিটি জিনেই যাবে কিন্তু একটি করে কপিতে। এই কথাটি মাথায় রাখবি, তাহলেই গ্যামেট ফরমেশনে ভুল হবে না। দেখ এতক্ষণ যে আমরা গ্যামেটগুলো করছিলাম, দেখ এই যে প্রথমেরটা, এইখানে দুটো জিনের এখানে একটা জিন আছে টি জিন। দেখ গ্যামেটের টি জিন গেছে কিন্তু এই সেলটাতে দুটো কপি ছিল, এটা 2n সেল, এটাতে দুটো কপি ছিল, এটা n সেল, এগুলোতে একটা করে কপি গেছে। এখানে দেখ টি এবং বি দুটো জিন আছে, দুটো জিন আছে টি এবং বি, এখানে দুটো করে কপি ছিল জিনের 2n কন্ডিশনে। যখন গ্যামেট হলো তখন দেখ দুটো জিনেই গেছে, টি এবং বি দুজনেই গেছে কিন্তু দুজনেরই একটা করে কপি গেছে। এখানেও দেখ টি এবং বি দুজনে গেছে কিন্তু দুজনেরই একটা করে কপি গেছে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা জিনেই যেতে হবে কিন্তু সেগুলো একটা করে কপিতে। যদি প্রতিটা জিন না যায়, মনে কর জিন কিছু কম গেল, ধর হিউম্যানের মধ্যে আছে 25 থেকে 30,000 জিন কিন্তু গ্যামেটে গেল 15,000, তাহলে সেই গ্যামেটটা পরবর্তীকালে হিউম্যান তৈরি করতে পারবে কি? পারবে না। সেই জন্য গ্যামেটে প্রতিটা জিনেই যাবে কিন্তু একটি করে কপিতে, এই কথাটি মাথায় রাখবি। তাহলে এরপর আমি একটু তোদেরকে তিনটা দিয়ে জিনের ক্ষেত্রে দেখাই যে কতগুলো বা কত রকমের গ্যামেট তৈরি হতে পারে যদি তিনটা জিন থাকে এবং সেটা যদি হেটেরোজাইগাস কন্ডিশন হয়। ধরে নিলাম এই একটা ক্রোমোজোম প্যাটার্নাল ক্রোমোজোম, এই ধরে এটা ম্যাটার্নাল ক্রোমোজোম, বুঝছে? এর এখানে ক্যাপিটাল এ আছে, ধর এখানে ধর ক্যাপিটাল এ, তাহলে এখানে স্মল এ, এর এইখানটায় ধর পয়েন্ট করেছি এটা, এখানে ধর ক্যাপিটাল বি, তাহলে এখানে স্মল বি, এখানে ধর ডি, তাহলে এখানে স্মল ডি। তাহলে এইটা একটা হেটেরোজাইগাস কন্ডিশন, একটা 2n ইন্ডিভিজুয়াল 2n যেখানে তিনটা জিন আছে এ বি এবং ডি, একটা হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এর গ্যামেট ফরমেশনের সময় কি কি গ্যামেট হতে পারে? না কোনো ক্রসিং ওভার মনে কর হলো না, নো ক্রসিং ওভার হতে পারে, নো ক্রসিং ওভার। তাহলে যে গ্যামেট গুলো হবে সেগুলোকে আমরা বলছি কিনা প্যারেন্টাল টাইপ। সেগুলো কি হবে না এ বি ডি আর স্মল এ স্মল বি স্মল ডি। বোঝা গেল? এখন দেখ যদি এমন হয় যে ক্রসিং ওভার হলো কোথায় না এ আর বি এর মাঝে, ক্রসিং ওভার ইন বিটুইন এ এন্ড বি, হতে পারে এ আর বি এর মাঝে ক্রসিং ওভার হলো, তাহলে এখন এই সেলটার অ্যারেঞ্জমেন্ট কেমন হবে? এখানে স্মল এ চলে এসছে, এখানে ক্যাপিটাল এ চলে এসছে, বাকি যেমন চলে বি স্মল বি ডি স্মল ডি। তাহলে দেখ ক্রসিং ওভার হলো কার মাঝে? এ আর বি এর মাঝখানে, এইখানটায় ক্রসিং ওভার হলো, তারপর কিন্তু উপরের মাথাটা চেঞ্জ হয়ে গেলো, স্মল এটা এইদিকে ক্যাপিটাল এটা ওইদিকে চলে গেলো। তাহলে কটা ক্রসিং ওভার হয়েছে? এখানে একটি ক্রসিং ওভার। তাহলে এখানে যে গ্যামেটটা এখানে সিঙ্গেল ক্রসিং ওভার, সিঙ্গেল ক্রসিং ওভার। হলো যে গ্যামেট গুলি হবে সেগুলো বলে ক্রস ওভার টাইপ বা ক্রসিং ওভার টাইপ গ্যামেট, সিও টাইপ সেটা বলা হয়, ক্রসিং ওভার টাইপ বা সিও টাইপ। একটা ক্রসিং ওভার হয়েছে তাহলে সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ, সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ, সিঙ্গেল ক্রসিং ওভার হয়েছে সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ বা এসসিও টাইপ গ্যামেটস। কি হবে তাহলে? এসসিওটা কার মধ্যে? না এসসিও বিটুইন এ এন্ড বি, এর ফলে গ্যামেটটা তৈরি হয়েছে। এখন এরপরে যদি সেপারেট হয়ে যায়, দুটো দুদিকে চলে যায়, তাহলে কি কি গ্যামেট হবে? না স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ডি, আর হবে কি না ক্যাপিটাল এ স্মল বি স্মল ডি। বোঝা গেল? এই দুটো হচ্ছে সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ গ্যামেট। এরপরে মনে কর ক্রসিং ওভারটা এ আর বি এর মাঝখানে হয়নি, হয়েছে কোনখানে? ক্রসিং ওভার হয়েছে একটাই,
সিঙ্গেল ক্রসিং ওভার হয়েছে, কিন্তু বিটুইন কার মধ্যে না, বিটুইন বি এন্ড ডি। তাহলে এখন সেলটার অ্যারেঞ্জমেন্ট কেমন হবে না, তাহলে এখন দেখ সেলটা কেমন হবে না, সেলটা এই যে ধর সেলটা, এই সেলটা কেমন হবে না, এই এই নিচ পার্টটা চেঞ্জ হয়েছে। তাহলে এ যেমন ছিল তেমনি থাকলো, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি তেমনি থাকলো, ডিটা চেঞ্জ হলো, এদিকে চলে হলো স্মল ডি, এদিকে চলে হলো ক্যাপিটাল ডি। এরপরে যদি পৃথক হয় তাহলে এটাও সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ গ্যামেট, সিঙ্গেল ক্রসিং ওভার গ্যামেটটা SCO টাইপ বিটুইন বি এন্ড ডি। কি হলো গ্যামেট গুলো না, এ বি স্মল ডি আর স্মল এ স্মল বি ক্যাপিটাল ডি। বুঝেছি? এরপর মনে কর ক্রসিং ওভারটা হলো দুজনের মধ্যেই, ক্রসিং ওভারটা হলো দুজনের মধ্যেই, ক্রসিং ওভারটা দুজনের মধ্যেই হলো, তাহলে এখন সেলটা কেমন হবে না, দুজনের মধ্যে মানে ক্রসিং ওভার, ডবল ক্রসিং ওভার হয়েছে, দুটো ক্রসিং ওভার হয়েছে, ডবল ক্রসিং ওভার বিটুইন ডিসিও, বিটুইন ডবল ক্রসিং ওভার বিটুইন কিনা এ এন্ড বি একবার হয়েছে, আবার বি এন্ড ডি এর মাঝেও হয়েছে। তাহলে দেখ এ আর বি এর মাঝে এইখানেও ক্রসিং ওভারটা হয়েছে, এইখানেও হয়েছে, তাহলে কিরকম ছবিটা হবে না, উপরের পার্টটাও চেঞ্জ, নিচের পার্টটাও চেঞ্জ। উপরের পার্টটাও চেঞ্জ, নিচের পার্টটাও চেঞ্জ, মাঝটা কেবল সেম আছে। তাহলে স্মল এ এদিকে চলে এসেছে, ক্যাপিটাল এ এদিকে চলে গেছে, বিটার সেম আছে, ক্যাপিটাল বি এদিকে স্মল বি এদিকে, ডিটাও চেঞ্জ হয়ে গেছে, কি হচ্ছে না স্মল ডি এদিকে চলে এসেছে, ক্যাপিটাল ডি এদিকে চলে গেছে। এই একদম প্রথমের এই ছবিটার সাপেক্ষে দেখ, এটা থেকে এটা তো মেন সেল, এটা হচ্ছে মেন সেলটা, প্যারেন্টাল সেলটা। তাহলে এরকমও হতে পারে, এরকম হয়ে যদি এবার পৃথক হয় তখন গ্যামেট গুলোকে আমরা কি বলবো না, ডবল ক্রসিং ওভার টাইপ গ্যামেট বা DCO টাইপ গ্যামেট। তাহলে এখন দেখ গ্যামেট গুলো কি হবে না, স্মল এ ক্যাপিটাল বি স্মল ডি আর ক্যাপিটাল এ স্মল বি স্মল ডি, সরি ক্যাপিটাল ডি। স্যার, হ্যাঁ বল। স্যার বলছি ক্রসিং ওভার কত রকমের গ্যামেট তৈরি হতে পারে, যদি ক্রসিং ওভার না হয় অর্থাৎ প্যারেন্টাল টাইপ গ্যামেট, তাহলে এখানে দু রকমের গ্যামেট। যদি শুধুমাত্র এ আর বি এর মাঝে ক্রসিং ওভার হয় তাহলে দুই, যদি শুধুমাত্র বি আর ডি এর মাঝে ক্রসিং ওভার হয় তাহলে আবার অন্য দুই, আর যদি দুটো ক্রসিং ওভার হয় এ আর বি এর মাঝেও আর বি আর ডি এর মাঝেও তাহলে কটা, কত আবার দুই, তাহলে মোট কত রকমের হলো। আর কি দেখ কোথাও কিছু চেঞ্জ করা যাবে, আর কোথাও ক্রসিং ওভার করে আর কোনো অন্যরকম কম্বিনেশন তৈরি করা যাবে কি, দেখ আর সম্ভব নাই। এই তিন মানে এই টোটাল 1 2 3 4 রকম কম্বিনেশন সম্ভব, আর প্রত্যেকবার দুটো করে মোট 8টি গ্যামেট। তাহলে এইখানে নাম্বার অফ গ্যামেট হচ্ছে 8, 8টি গ্যামেট তৈরি হবে। তাহলে এইটা সবাই বুঝতে পারছিস তো যে কিভাবে আমরা 8 রকম গ্যামেট তৈরি করতে পারছি ক্রসিং ওভারের সাহায্যে। তাহলে দেখ যেমন ভাবে ক্রোমোজোম গুলো আলাদাভাবে অ্যারেঞ্জ হয়ে করে গ্যামেট তৈরি করতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ, একইভাবে জিন গুলো কিন্তু বা অ্যালিল গুলো কিন্তু ক্রসিং ওভারের মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জ হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট গ্যামেট তৈরি করতে পারে। এক্ষেত্রেও যদি আমরা নাম্বার অফ গ্যামেট বার করতে চাই, নাম্বার অফ গ্যামেটস, সাপোজ একটা জিনোটাইপ দেওয়া আছে,
এর আমরা যদি নাম্বার অফ গ্যামেট বার করতে চাই, তাহলে এখানেও আমরা সেই ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্টের মতোই এখানেও আমরা 2n ফর্মুলায় কাজে লাগাবো। 2n হচ্ছে নাম্বার অফ গ্যামেট। এই ফর্মুলাতেই কিন্তু আমাদের গ্যামেটের সংখ্যা বেরিয়ে আসবে। তো এই 2n এখানে n সমান কি সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো যেখানে n সমান হলো নাম্বার অফ হেটেরোজাইগাস জিন, নাম্বার অফ হেটেরোজাইগাস জিন। দেখো এখানে হেটেরোজাইগাস জিন কটা আছে? এও হেটেরোজাইগাস কন্ডিশন আছে, বিও হেটেরোজাইগাস কন্ডিশন আছে, ডিও হেটেরোজাইগাস কন্ডিশন আছে, অর্থাৎ হেটেরোজাইগাস জিন হচ্ছে এখানে 3টা। তাহলে n সমান 3, এই ক্ষেত্রে n সমান 3। সো এই যে অর্গানিজম এর যে গ্যামেট তৈরি হবে সেই গ্যামেটটা কি না 2^3। সো নাম্বার অফ গ্যামেট হচ্ছে 8। আমরা যদি একটা অন্য অর্গানিজম নিই যার জিনোটাইপ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এক্ষেত্রে যদি আমরা দেখি এই ফর্মুলাতে নাম্বার অফ গ্যামেট কত হবে, তো এই ফর্মুলা অনুযায়ী n সমান কত এখানে, তাহলে না হেটেরোজাইগাস জিন এখানে একটি আছে বি, এ কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশনে নেই, হোমোজাইগাস কন্ডিশন আছে, সুতরাং এ কাউন্টের মধ্যে আসবে না, কাউন্টের মধ্যে আসবে শুধুমাত্র n। সো এই কেসের ক্ষেত্রে নাম্বার অফ হেটেরোজাইগাস জিন or n সমান 1। সো দ্য নাম্বার অফ গ্যামেট 2n সমান 2^1 সমান 2। তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ গ্যামেট হবে 2। কি কি দুটো গ্যামেট তৈরি হবে না, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর ক্যাপিটাল এ স্মল বি। এছাড়া দেখো আর অন্য কোনো রকম টাইপের গ্যামেট তৈরি করা এখান থেকে সম্ভব না। তাহলে ফর্মুলা থেকে আমরা এইখানে নাম্বার অফ হেটেরোজাইগাস জিন কাউন্ট করলেই আমরা কিন্তু গ্যামেটের সংখ্যা পেয়ে যাবো। আর একটা এক্সাম্পল দিই, সাপোজ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডি স্মল ডি। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ হেটেরোজাইগাস জিন কত না বি এবং ডি, এ তো হোমোজাইগাস, সো নাম্বার অফ হেটেরোজাইগাস জিন n সমান 2। তাহলে এক্ষেত্রে গ্যামেট কত হবে না 2^n মানে 2^2 সুতরাং 4। তাহলে এই ক্ষেত্রে 4টে গ্যামেট তৈরি হবে। এই 4টে গ্যামেট কি কি আমরা আবারও এখানে দেখে নিতে পারি করে। 4টে গ্যামেট কি কি হবে না ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এ স্মল বি স্মল ডি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল ডি আর ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল ডি। এই 4টে গ্যামেট হবে, এর বাইরে কিন্তু আর কোনো গ্যামেট করা যাবে না। এটাই তোমরা আমি যেভাবে দেখালাম যে ক্রসিং ওভার টাইপ প্যারেন্টাল টাইপ হিসেবে দেখে দেখে করে নিতে পারো। দেখবে এই দুটো উপরের দুটো প্যারেন্টাল টাইপ, এগুলো প্যারেন্টাল টাইপ বেরোবে যদি আমরা সিসি অ্যারেঞ্জমেন্ট দেখি, আর এটা হচ্ছে ক্রসিং ওভার টাইপ। তাহলে এই হলো গ্যামেট নির্ণয়ের ফর্মুলা। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বা আশা করি ভিডিওটি থেকে তোমরা গ্যামেট ফরমেশন শিখেছো। ঠিক আছে, জেনেটিক্সের ক্লাসগুলো করতে থাকো, তোমরা আশা করি জেনেটিক্স শিখতে পারবে। থ্যাংক ইউ।